আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আওয়ামী লীগ সরকারের ইতিহাসের সবচেয়ে নির্মম, নিষ্ঠুর এবং জটিল একটা সময় তারা এখন পার করছে। অতীতে তাদের অনেকগুলো বিপদ এসেছিল বিভিন্ন সময়টিতে। যখন তারা বিরোধী দলে ছিল, তখন তাদের সমস্যা ছিল গ্রেনেড হামলার মতো পরিবেশ তারা মুখোমুখি করেছে বা মোকাবেলা করেছে। তারপর এরশাদ জমানাতে তারা খুবই বিপদে ছিল। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর তাদের সমস্ত দরজা বন্ধ হয়ে গিয়েছিল। আবার 2009 থেকে এখন পর্যন্ত বেশ কয়েকবার তারা মারাত্মক মারাত্মক বিপদে পড়েছে, সীমাহীন গণ আন্দোলন থেকে শুরু করে সব জায়গাতে। কিন্তু এবারের যে সমস্যাটি, সেই সমস্যাটি হলো অতীতের সকল সমস্যা যোগ করলেও এইবারের সমস্যাগুলোর সমান হবে না। এখন আমরা আপাত দৃষ্টিতে যেটি দেখতে পাচ্ছি যে বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তারা কোটা বিরোধী আন্দোলন করছে। খুব সহজভাবে যদি আপনি দেখতে চান যে এটি সরকার যদি বলে দেয় যে আমরা তোমাদের দাবি মেনে নিলাম, তোমরা ঘরে চলে যাও, তাহলে তো এই সমস্যার সমাধান হয়ে গেল। এটা সরকারের নিয়ন্ত্রণে আপনি বলতে পারেন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের দাবি আংশিক মেনে নেওয়া হয়েছে, বলা হয়েছে এই বছর তাদের যে পেনশন প্রত্যয় স্কিম এটি বাস্তবায়িত হবে না, আগামী বছর হবে। শিক্ষকদের যে সরকার সমর্থক অংশ তারা মেনে নিয়েছে, বাকি অংশ মানেনি। কিন্তু এটাও যদি সরকার মেনে নেয়, অর্থাৎ শিক্ষকদের জন্য যদি আলাদা স্কিম ঘোষণা করে বা তারা এখন যেভাবে রয়েছে সেভাবেই যদি তাদেরকে রাখে, তাহলে এই সরকারকে কারো নিকট জবাবদিহি করতে হবে না। তো সবাই ধরে নিচ্ছে যে প্রাথমিকভাবে যে এটা যা কিছু হচ্ছে সরকারের নিয়ন্ত্রণে। আর যারা একটু বেশি চালাক, বেশি বুদ্ধিমান, সব কিছুতেই অনেক বৈজ্ঞানিক তথ্য খুঁজে বেড়ান, তাদের বক্তব্য হলো যে সরকার এই আন্দোলনের গেম তৈরি করেছে। নিঃসন্দেহে আড়ালে আবডালে ভয়ানক কিছু ঘটেছে, মারাত্মক কিছু ঘটেছে বা ঘটতে যাচ্ছে। তো মানুষের দৃষ্টি সে সব দিক থেকে ঘুরিয়ে এখানে নিবন্ধ করার জন্য এই রাজপথকে সরকার পরিকল্পিতভাবে উত্তাল করেছে এবং এটি কিছুদিন সরকার জিইয়ে রাখবে, তারপর আবার সরকার সেগুলোকে দমন করে ফেলবে। এই কথা কিন্তু সরকার দলেরই বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা গত 10-15 দিন আগেই বিভিন্ন টেলিভিশন টকশোতে সেই কথাগুলো বলেছেন যে এটা একটা সিম্পল ম্যাটার। কেন সরকার এটা জটিল করছে এটা আমরা বুঝতে পারছি না। এই আন্দোলন সরকার ইচ্ছে করলে 1 মিনিটে বন্ধ করে দিতে পারে, কিন্তু সেই আন্দোলন তারা বন্ধ না করে কেন এটিকে ক্রমশ বাড়তে দিচ্ছে, এটাও সরকার সমর্থক যারা বুদ্ধিজীবী লোকজন রয়েছেন তারাও যেভাবে বুঝেন না, আবার সরকার বিরোধী যারা লোকজন রয়েছেন তারাও বুঝতে পারেন না। এই কারণ হলো ছাত্রদের এবং শিক্ষকদের যে মূল আন্দোলন এবং দাবি একেবারে সহজ সরল এবং খুবই সীমিত। এটা করলে সরকারের কোনো ক্ষতি হবে না, কোনো আর্থিক ক্ষতি হবে না, কোনো রাজনৈতিক ক্ষতি হবে না, ক্ষমতার ক্ষতি হবে না, কিছু ক্ষতি হবে না। কেন সরকার তাহলে এটি জিইয়ে রাখছে, এটি অনেকের প্রশ্ন। আর এই প্রশ্ন করতে 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 দেখা গেল যে পচার শামুকে আমি আর আগে একটা ভিডিও করেছিলাম, সরকারের বা আওয়ামী লীগের পা কাটতে যাচ্ছে বা কাটবে, কিন্তু আসলে এখন পচার শামুকে পা কাটা না, পা কেটে একেবারে রীতিমতো গ্যাংগ্রিন। আপনি জানেন যে এখানে যখন মাংসে পছন্দ ধরে, হাড্ডিতে পছন্দ ধরে এবং পা কেটে ফেলা ছাড়া আর কোনো উপায় থাকে না, সেটিকে গ্যাংগ্রিন বলা হয়। তো আন্দোলনের মাঠে, রাজনীতির মাঠে, কূটনীতির মাঠে এইরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে কিছু কিছু জায়গা এখন কেটে ফেলা, ছেঁটে ফেলা এছাড়া এখন সরকার কোনো বিকল্প নাই। ছাত্রলীগ এই সময়টিতে যে বিপর্যয়ের মধ্যে পড়লো, এটি আওয়ামী লীগের জন্য একটা বিরাট ক্ষতি হয়ে গেল। যুবলীগ এই সময়ের মধ্যে যে ক্ষতির মধ্যে পড়লো, এই আন্দোলনকারীদের সাথে তারা পেরে উঠল না, এটি আওয়ামী লীগের জন্য অনাগত দিনে বিরাট একটা ঝুঁকি হিসাবে কাজ করবে। এই সময়টিতে পুলিশ এবং সিভিল অ্যাডমিনিস্ট্রেশন তারা যে কর্মকাণ্ড করলো, সেই কর্মকাণ্ডের ফলে সরকারকে 100 বার চিন্তা করতে হবে আগামী দিনে যে কোনো পুলিশি অ্যাকশনে যাওয়ার ক্ষেত্রে। এরপর এই কয়দিনের
যে আন্দোলন এবং সংগ্রাম এটা যদি শেষও হয়ে যায়, কত হাজার কোটি টাকা সরকারের এখন যে ত্রাহি অবস্থা, সেই ত্রাহি অবস্থার মধ্যে যে কত হাজার কোটি টাকা সরকারের ক্ষতি হয়েছে, এটি হিসাব করলে অনেকের মাথা খারাপ হয়ে যাবে। এটি সরাসরি যেভাবে রাজকীয় ফান্ড থেকে গেছে, অর্থাৎ সরকারের ফান্ড থেকে গিয়েছে, অর্থাৎ এই যে সকল সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, সরকারের পুলিশ বাহিনীকে যে ধরনের ভাতা দিতে হয়েছে এই কয়দিনে, বিজেপিকে ভাতা দিয়ে অতিরিক্ত এই যাকে বলে ভাতা দিয়ে তাদেরকে রাস্তায় নামাতে হয়েছে, যে ধরনের আর্মস অ্যামুনিশন ক্ষয় হয়েছে, এবং সারা দেশে বিদেশে যে ধরনের ভাবমূর্তি ক্ষতি হয়েছে, এবং সরকারের যে এই কয়দিনে যে রেভিনিউ আর্নিং, সেটা যে কোনো রেভিনিউ আর্নিং, সরকারের 100টা যদি রেভিনিউ আর্নিং খাত থাকে, পুরো খাতটি এই সময়টিতে রীতিমতো ধস নেমেছে। এটি সামাল দেওয়া এই মুহূর্তে সরকারের জন্য সত্যিকার অর্থে কঠিন একটি বিষয়। তো এইগুলো নিয়ে একটা নিদারুণ পরিবেশ সৃষ্টি হয়েছে, এবং সেই পরিবেশের কারণে কি হচ্ছে, সরকার নিজে যেমনভাবে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছে, এবং একই কারণে অনেকে এই ক্ষুদ্র বিষয় নিয়ে, যেটা একেবারে সরকারের হাতের মুঠোয় ছিল, সেটার মধ্যে এখন অশনি সংকেত খুঁজে বেড়াচ্ছে। অনেকের মধ্যে সরকার পতনের আভাস দেখতে পাচ্ছে, ইঙ্গিত দেখতে পাচ্ছে। অনেকে সরকার পতনের আশঙ্কা করছে, ভয় পাচ্ছে, এবং এটি সরকার বিরোধী দলের যারা সরকার বিরোধী যারা রয়েছেন বা বিরোধী দলের যারা রয়েছেন, তাদের সাথে খোদ সরকারি দলের যারা লোকজন রয়েছেন, তাদের মধ্যে এই আতঙ্কটা প্রবল আকার ধারণ করেছে। আপনি দেখেন যে সমস্ত গলাবাজ লোকজন আছে, একজনের গলা নেই, একজনের মুখে হাসি নেই, একজনের মুখে কোনো কথা নেই, এবং কেউ রাজপথে নেই, একদম চুপচাপ, কুল্লু খালাস, এরকম একটা অবস্থার সৃষ্টি হয়েছে। ফলে কি হচ্ছে, এই যে সরকার পতনের যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে এই সরকারের মধ্যে 3 ধরনের শ্রেণী আছে। একটা হলো ক্ষমতাধর তেলবাস শ্রেণী রয়েছে, ধাপ্পাবাজ রয়েছে, দালাল রয়েছে, আর একটা গ্রুপ রয়েছে যারা সুবিধাভোগী। তো এই 3 গ্রুপের মধ্যেই একটা পলায়নপর মনোভাব শুরু হয়েছে, এবং অনেকে যারা ঠিক বিরোধী দলের লোকের সাথে কথা বলতো না, বা অনেকে দেখা যাচ্ছে যে দুনিয়াতে কিয়ামত হবে, মৃত্যু হবে, এই ধরনের জিনিস তারা ভুলে গিয়েছিল, তারাও এখন ইয়ানফসি লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন সরকারি অফিসগুলো দেখলেই বুঝতে পারবেন যে কী অবস্থা সেখানে সৃষ্টি হয়েছে। তো এর ফলে আওয়ামী লীগকে এ যাত্রায় তারা টিকবে কিনা বলতে পারি না। যদি টিকে থাকে তাহলে এই যে এখন যে সমস্যা, এরকম সমস্যা খুব দ্রুত আবার তাদেরকে যাকে বলা হয় মোকাবেলা করতে হবে, এবং সেটি হবে আরও ভয়াবহ। এর কারণ হলো এখন ছাত্ররা যে আন্দোলন করছে, সে আন্দোলনের সঙ্গে যে দাবি দেওয়া যুক্ত আছে, তার সঙ্গে অর্থনীতি নেই। কিন্তু এই মুহূর্তে সরকারের কাছে সবচেয়ে বড় সমস্যা সেটা হলো অর্থনৈতিক সমস্যা, এবং এই অর্থনৈতিক সমস্যা নিয়ে তার সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে খুব দ্রুত সমস্যার সৃষ্টি হবে, ব্যবসায়ীদের সঙ্গে সমস্যার সৃষ্টি হবে, তারপরে বিদেশি বন্ধুদের সাথে ব্যবসা বাণিজ্য নিয়ে সমস্যার পাশাপাশি কূটনৈতিক বিষয়াদি নিয়ে সমস্যার সৃষ্টি হবে, এবং সেই সমস্যা যখন প্রবল এবং প্রকট আকার ধারণ করবে, তখন এই যে এখন এই যে আন্দোলনের যে ক্ষতগুলো, এই ক্ষতগুলোর মধ্যে যে বিষ জমে আছে, এই বিষগুলো একত্রে বের হয়ে একেবারে সরকারের সামনে ফনা তুলে ধরবে। আমরা গ্রাম বাংলা যে কথাগুলো বলি, যে আপনাকে একসময় পিঁপড়ে একটা কামড় দিল, বা অন্য কোনো বিষাক্ত মশা কামড় দিল, প্রায় সমস্ত ইনসেক্ট যেগুলোকে বলা হয়, তো ইনসেক্টের যে কোনো আক্রমণ, কামড়, এর সঙ্গে একটা বিষ থাকে, পোকামাকড়ের একটা বিষ থাকে। তো এই বিষ, লেমন কি তেলাপোকার বিষ আছে, মশার আছে, মাছির আছে, এই বিষগুলো আপনার শরীরে জমা হতে থাকে বিভিন্ন জায়গাতে, হাঁটুতে, তারপরে শেষে চামড়ার নিচে, বিভিন্ন জায়গাতে জমা হতে থাকে, এবং যখন আপনাকে কোনো বিষধারী সাপ দংশন করে, তখন সেই বিষ অন্য সব বিষগুলোকে ম্যাগনেটিক চুম্বকের মতো টেনে এনে একত্র জড়ো করে, এবং আপনার শরীরের সমস্ত ইমিউন সিস্টেম ধ্বংস করে দেয়, রক্ত সঞ্চালন বন্ধ করে দেয়, এবং আপনাকে মৃত্যুর দিকে নিয়ে যায়। তো তদ্রূপ 2009 সনে যে ঘটনা ঘটেছে,
2014-তে যে ঘটনা ঘটেছে, 2013-তে যে ঘটনা ঘটেছে, 16-তে যে ঘটনা ঘটেছে, 18-তে যে ঘটনা ঘটেছে, 24-এ যে ঘটনা ঘটেছে, সবগুলো একত্র হয়ে যাবে এবং এখনও কিন্তু সেই জিনিসগুলো একত্র হয়ে গেছে। এখন এখানে সরকার সফল হবে কি হবে না এটা এখনও পর্যন্ত স্পষ্ট করে বলা যাচ্ছে না, 50-50। আজকের দিন পর্যন্ত, এই আশুরার দিন বিকালবেলা পর্যন্ত সরকারের সফলতার কোনো নমুনা নেই, আর যারা আন্দোলনের মাঠে আছেন তাদের ব্যর্থতার কোনো নমুনা নেই। উভয় পক্ষ মুখোমুখি অবস্থানে আছে, আর জনগণ যারা সাধারণ মানুষ তাদের যদি ন্যূনতম ক্ষমতা থাকে তারা কিন্তু এই আন্দোলনকারীদের পক্ষে আছে। ফলে যে পরিবেশ এবং প্রতিবেশ সৃষ্টি হয়েছে সেটি হলো যারা সরকারের একেবারে দালাল, তাদের মধ্যে ভীষণ রকম আতঙ্ক তৈরি হয়েছে। যারা তেলবাজ তাদের মধ্যে একটা পলায়ন মনোভাব রয়েছে, কোনো তেলবাজকে আপনি এখন আর সামনে দেখতে পাবেন না। আর যারা দুর্নীতিবাজ তাদের মধ্যে রীতিমতো মরণ আতঙ্ক দেখা দিয়েছে। এমনিতেই বেনজির কাণ্ড, আজিজ কাণ্ড, আসাদ কাণ্ড, মতিউর কাণ্ড, এই ঘটনায় তাদের অনেকটা ডায়রিয়া শুরু হয়েছিল, আর এখন সেই ডায়রিয়াটা আর এখন ঘরে বসে চিকিৎসা করা যাচ্ছে না, রীতিমতো কলেরা হাসপাতাল, মহাকালী কলেরা হাসপাতালে যখন একজন ডায়রিয়া রোগীকে ভর্তি করানো হয় এবং সেই কলেরা রোগীকে যখন আইসিইউতে পাঠানো হয়, তদ্রূপ এখন এই মুহূর্তে আন্দোলনের এই ক্ষণে বাংলাদেশের দুর্নীতিবাজদের রীতিমতো এই আইসিইউতে নেওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়েছে। আল্লাহ সকল কিছুর মালিক, তিনি ভালো জানেন, তিনি আমাদের রক্ষা করবেন, উদ্ধার করবেন, হেফাজত করবেন, এই প্রার্থনা করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।